আসসালামু আলাইকুম। আওয়ার সায়েন্স স্কুল থেকে আমি মোহাম্মদ শাহ আলম বলতেছি। তোমাদের আজকের পাঠের লেসন হচ্ছে রসায়ন তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথমে পদার্থের গঠনে আমরা দেখব যে পদার্থটা কিভাবে আসলো, এই নিয়ে বিস্তার আলোচনা আছে। গ্রিস দার্শনিক ডেমোক্রিটাস বলেছে প্রত্যেক পদার্থেরই ক্ষুদ্রতম একক রয়েছে। এই একককে তিনি নাম দিয়েছেন একক। ক্ষুদ্রতম একক মানে অতি ক্ষুদ্র একক, যার নাম দিয়েছেন অ্যাটম, যা অবিভাজ্য। আর অবিভাজ্য মানে আমরা বুঝবো হচ্ছে যেটা ভাঙা যায় না। অ্যাটম মানে অবিভাজ্য এবং যা ভাঙা যায় না। পরে বড় বিজ্ঞানী অ্যারিস্টটল এটার দ্বিমত পোষণ করেছে, যেহেতু এটা প্রমাণিত হয়নি। প্রায় 2500 বছর পরে বা 2500 বছর পরে 1803 সালে জন ডাল্টন তিনি ডেমোক্রিটাসকে সমর্থন করে লিখেছেন যে প্রত্যেক পদার্থেরই ক্ষুদ্রতম কণা রয়েছে এবং যাকে তিনি নাম দিয়েছেন অ্যাটম। আর সেখানে তিনি অ্যাটম মানে বলেছেন পরমাণু। আমরা অ্যাটম মানে বুঝলাম হচ্ছে যে পদার্থ ভাঙা যায় না বা যে পদার্থের আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না। কিন্তু আমরা জানি পদার্থকে ভাঙলে আমাদের আরো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে, যেগুলোকে বলি আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এগুলো হচ্ছে ওই পরমাণুর স্থায়ী কণিকার অংশ। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে। মৌলিক পদার্থ হলো যেসব বিশুদ্ধ পদার্থকে আমরা যদি নিই, ওগুলোকে যদি আমরা ভাঙি, শুধু ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ আমরা পাবো না। যেসব পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা বলে থাকি মৌলিক পদার্থ। এ পর্যন্ত আবিষ্কৃত মোট পরমাণুর সংখ্যা হলো 118টি, যার ভিতরে আমরা প্রকৃতিতে বা আমাদের পরিবেশে পেয়ে থাকি 98টি। আর বাকি যে 20টি থাকে, মানে আমরা সর্বমোট 118 থেকে যদি 98 বাদ দিই তাহলে আমরা পাই 20টি। এই 20টি মৌল আমরা গবেষণাগারে পেয়ে থাকি। আর আমাদের যে মানব শরীর, এই মানব শরীরে দেখা যাচ্ছে মোট পরমাণুর সংখ্যা রয়েছে 26টি। তাহলে মৌলিক পদার্থ বুঝলাম। যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে আমরা একের অধিক পরমাণু পেয়ে থাকবো বা পাবো, তাকে বলবো আমরা যৌগিক পদার্থ। যেমন এখানে আমরা জানি বিভিন্ন পদার্থ বলতে গেলে, যেমন হাইড্রোজেন জানি, অক্সিজেন জানি। যদি আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত করি তাহলে আমরা পাই H2O। এই পানিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটি হাইড্রোজেন পরমাণু পাই এবং একটি অক্সিজেন পরমাণু পাই। এরা যুক্ত হয়ে আমাদের গঠন করে কি পানি। এই যে পানিকে ভাঙলে যেহেতু আমরা একের অধিক পরমাণু পাচ্ছি, এই জন্য পানিকে বলা হবে একটি যৌগিক পদার্থ। এবার আসি আমরা পরমাণু এবং অণু নিয়ে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থ। কোন কণার মৌলিক পদার্থকে বলা হচ্ছে তার কি পরমাণু। আর অণু হচ্ছে একের অধিক যদি পরমাণু কোনো পদার্থে থাকে তাহলে তাকে বলা হচ্ছে অণু। মৌলের প্রতীক বলতে প্রত্যেকটা পদার্থকে আমরা যদি প্রকাশ করি তাহলে তাদের একটা সংক্ষিপ্ত একটা সব ওয়ার্ড বা বর্ণের মাধ্যমে আমরা বুঝলে আমাদের মৌলেরকে চিনতে সুবিধা হবে। যেমন আমরা যদি হাইড্রোজেন জানি, বলি হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে যদি আমরা সহজ ভাষায় বলি বা চেনার জন্য বলি, একে আমরা লিখবো এইচ। এই এইচটা হচ্ছে এই হাইড্রোজেন মৌলের প্রতীক। যদি আমরা অক্সিজেন বলি, অক্সিজেনকে আমরা সহজে ও দ্বারা বুঝে থাকি। যেমন আমরা যদি নাইট্রোজেন বলি তাহলে এন দ্বারা। এই যে প্রত্যেকটা পরমাণুর আমরা যে একটা বর্ণ নিচ্ছি, এগুলাকে বলা হচ্ছে মৌলের প্রতীক। অণু প্রকাশ করা শিখবো। যেমন যদি আমরা হাইড্রোজেন অণু বলি তাহলে আমরা H2 লিখবো, যেখানে দুইটি হাইড্রোজেন পরমাণুর দ্বারা গঠিত হবে। যদি আমরা কার্বন ডাই অক্সাইড বলি তাহলে আমরা লিখবো CO2, এখানে একটি কার্বন পরমাণু এবং দুইটি অক্সিজেন পরমাণুর দ্বারা গঠিত। এই যে একটা যৌগ গঠিত হলে আমরা যে সংকেত যেটা লিখি তাকে বলা হয় ওই যৌগের সংকেত। একটা পরমাণুকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর ভেতরে দেখা যাবে আমাদের তিনটা স্থায়ী কণিকা থাকে, যেগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করব, এই জন্য এর প্রতীক হচ্ছে ই। প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করব, এই জন্য এর প্রতীক হচ্ছে পি। এবং নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করব, এই জন্য একে বলতেছি আমরা এন। এখন ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন আমরা নেগেটিভ চার্জ যুক্ত জানি, প্রোটন আমরা পজিটিভ চার্জ যুক্ত জানি এবং নিউট্রনের চার্জ হচ্ছে 0। এখন এদের নিজস্ব একটা মান থাকবে চার্জের। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। আর সমপরিমাণ
বিপরীত চার্জ হবে হচ্ছে প্রোটনের, যেমন এর যদি মাইনাস হয় প্রোটনের হবে প্লাস। বাকি আমাদের মানটা সেম থাকে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর নিউটন হচ্ছে আমাদের চার্জ নিরপেক্ষ, একে এর যেহেতু চার্জ নিরপেক্ষ এর জন্য এর ধনাত্মক থাকবে না, ঋণাত্মক থাকবে না, আর এর মানটা হবে শূন্য। আর যদি প্রকৃত ভর বলি, সবারই নির্দিষ্ট ভর থাকবে আমাদের। আর ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। প্রোটনের নির্দিষ্ট ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। আর নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻25 গ্রাম। আর এদের নিজস্ব আপেক্ষিক আধান রয়েছে, যেমন ইলেকট্রনের আধান হচ্ছে -1, যেটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক চার্জ। প্রোটনের আধান হচ্ছে +1, যেটাকে বলি আমরা ধনাত্মক চার্জ। আর নিউটনের যেহেতু চার্জ নিরপেক্ষ, এই জন্য আমরা একে বলি হচ্ছে আধান 0। আর আপেক্ষিক ভরের কথা বললে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0 হবে, প্রোটনের আপেক্ষিক ভর 1 এবং নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে 1। আমরা অবশ্যই এই সূত্রটা থেকে চার্জের মানটা, প্রকৃত ভর, ইলেকট্রন, প্রোটন, নিউটনের আমরা মুখস্থ রাখবো। এটা আমাদের এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। পারমাণবিক সংখ্যা বলতে আমরা কোন পরমাণুর নিউক্লিয়াসের ভেতর বা কেন্দ্রের ভেতর যে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে তাকে আমরা সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলবো। পারমাণবিক সংখ্যার আরেকটা সংখ্যা হিসেবে আমরা বলতে পারি কোন মৌলের প্রোটন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি প্রথম মৌল দেখি আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের নিউক্লিয়াস বা কেন্দ্রে বা ভর সংখ্যার ভেতরে আমাদের প্রোটন সংখ্যা রয়েছে একটি, তাই আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বলবো 1। একইভাবে হিলিয়ামের নিউক্লিয়াসের ভেতর প্রোটন সংখ্যা রয়েছে 2, এই জন্য প্রোটন সংখ্যা হিসেবে যেহেতু আমরা জানি পারমাণবিক সংখ্যা, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। ভর সংখ্যা হচ্ছে কোনো পদার্থের কেন্দ্রে আমাদের প্রোটন সংখ্যাকে জেড দ্বারা বুঝাইছে বা বোঝানো হয়। প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাই সেটা আমাদের ভর সংখ্যা। আমরা যদি এখানে কোনো একটা পদার্থ নিই, যেমন সোডিয়াম নিলাম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা এর ভেতরে প্রোটন রয়েছে 11টি, সেই 11 অনুসারে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বলবো আমরা 11। আর উপরে আমরা লিখবো হচ্ছে ভর সংখ্যা। আর ভর সংখ্যা মানে আমরা কি জানি, নিউক্লিয়াস বা কেন্দ্রের ভেতর যদি আমাদের প্রোটন এবং নিউট্রনের যোগফল হয়, আর সেটাকে আমরা বলি ভর সংখ্যা। যেমন এখানে আমাদের ভর সংখ্যা রয়েছে কতটি, 23টি, আর প্রোটন সংখ্যা রয়েছে 11টি। তাহলে এখান থেকে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি। আমরা নিউটন সংখ্যা বের করলে এ সমান সমান আমরা জানি প্রোটন যোগ নিউটন। যদি আমরা নিউটন বের করি তাহলে আমরা কি করব, এ থেকে আমাদের পিটা বাদ দিব, তাহলে আমাদের 23 থেকে 11 যখন বাদ দিব আমরা নিউটন পাবো 12। আমরা অন্যভাবে বলতে পারি ভর সংখ্যা কি নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল। তাহলে নিউটন সংখ্যা 12 এবং প্রোটন সংখ্যা 11, এই 12 আর 11 মিলে আমাদের হয়েছে কোন ওই সোডিয়ামের ভর সংখ্যা। আচ্ছা।